আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবারও আমন্ত্রণ একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজার এই মুহূর্তে খবরাখবর জানতে চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি এই মুহূর্তে 208 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 13,462 পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 109 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 8,125 পয়েন্টে অবস্থান করছে, এবং 30 ইন্ডেক্সটি 165 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 11,580 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 20,40 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে 198টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 48টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, এবং 20টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 22 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, 105 টাকা দরে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 17 লাখ টাকার উপর লেনদেন হয়েছে। আইএফআইসি রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া ব্র্যাক ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, কেপিসিএল পঞ্চম অবস্থানে রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং এসএস স্টিল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 10% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে দেখা যাচ্ছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 11 টাকা 90 পয়সা টাকার অঙ্কে দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 130 টাকা 90 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, 5 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। শতাংশের দিক দিয়ে 9.80% দর বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। বীজ ছাঁচাই রয়েছে তৃতীয় অবস্থানে, 15 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে, 9.79% দর বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থানে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে, 9 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে, 9.64% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, 8 টাকা দরে লেনদেন হচ্ছে, 9.59% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড রয়েছে, আইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফার্স্ট এসিবি মিউচুয়াল ফান্ড, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং বিআইএফসি। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে বেক্সিমকো সিনথেটিক রয়েছে প্রথম অবস্থানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 60 টাকা 10 পয়সা দরে লেনদেন হচ্ছে। শতাংশের দিক দিয়ে প্রায় 26% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। দ্বিতীয় অবস্থানে রয়েছে তাল্লু স্পিনিং, 3.3 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে, 25% দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে বিডি ওয়েল্ডিং রয়েছে, 26 টাকা দরে লেনদেন হচ্ছে, 15.86% দর হারিয়েছে। চতুর্থ অবস্থানে অবস্থান করছে কেয়া কসমেটিক্স, 4 টাকা 30 পয়সা দর লেনদেন হচ্ছে, 14% দর হারিয়ে। পঞ্চম অবস্থানে প্রিমিয়ার লিজিং রয়েছে, 6 টাকা দর, এই মুহূর্তে 6 টাকা লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। শতাংশের দিক দিয়ে প্রায় 13.04% দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া টপ লুজার্সের তালিকা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে মিথুন নিটিং রয়েছে, 13.04% দর হারিয়েছে। এছাড়া সালভো কেমিক্যাল রয়েছে, 13.01% দর হারিয়েছে। আরামের সিমেন্ট রয়েছে, 12.64% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন রয়েছে এবং দশম অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, 11.76% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানটি। আরও একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সিএসসির প্রধান ইন্ডেক্সটি এখনো পর্যন্ত নেগেটিভ অবস্থানে অবস্থান করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় 114 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে 13,475 পয়েন্টে অবস্থান করছে, 194 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 20.5 কোটি টাকারও কিছুটা বেশি।
তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের আইসক্রিম ও ডেইরি খাত এবং মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ইগলুর গ্রুপের সিইও GM কামরুল হাসান। জনাব কামরুল হাসান, আপনাকে স্বাগত 21 বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি করোনার এই প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরই কিন্তু আসলে চ্যালেঞ্জ ফেস করছে, আপনারাও চ্যালেঞ্জ ফেস করছেন, সেটা একটু জানতে চাইবো। আমরা জানি যে এগুলো অনেক সুপরিচিত একটা ব্র্যান্ড, অনেকের পছন্দের একটি ব্র্যান্ড, তো আপনারা আসলে কেমন চ্যালেঞ্জ ফেস করছেন আমাদেরকে একটু বলবেন। You see, the challenge is extremely high because আপনি জানেন হয়তোবা যে আইসক্রিম বিজনেস ইজ অল অ্যাবাউট এটা আসলে 7 থেকে 8 মাসের বিজনেস। বিকজ আপনার যদি ইয়ারলি ক্যালেন্ডারগুলি আমরা দেখি, জানুয়ারি মাসে উইন্টার থাকে, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের দেশে উইন্টার থাকে, এবং এই বছর যেটা হয়েছে আর আবার নভেম্বর ডিসেম্বরে আমরা আবার সেল করতে পারি না। তো এবছর যেটা হয়েছে, যখন ফেব্রুয়ারিতে আপনার চায়নাতে যখন আপনার কোভিড এফেক্টেড হয়, তখন থেকে পৃথিবী হ্যাজ বিন কিছুটা চেঞ্জ হইতে শুরু করলো ওয়ার্ল্ড, এবং এই পরিবর্তনটা হইতে শুরু করলো যে একটা স্টেটমেন্ট আসলো যে ঠান্ডা খাওয়া যাবে না, ঠান্ডার উপরে কিছুটা আপনার WHO থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, হুইচ হ্যাজ নো রিলেভেন্স অ্যাজ ফার এজ ইনফেকশন অর কোভিড ইজ কনসার্ন, বাট তারপরে এই ধরনের কথাবার্তা এসছে। এবং যখন আপনার ফেব্রুয়ারি মার্চের শুরুতে যখন আপনার স্কুল কলেজগুলি বন্ধ হয়ে গেল এবং 25শে মার্চ থেকে যখন আমরা ছুটিটা ডিক্লেয়ার করলাম, তখন থেকে আসলে আমাদের বেসিক যে আইসক্রিমের সিজন, সেই সিজনটা আমরা পুরোপুরি মিস করলাম। তার ভিতরে ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ, রমজানের ঈদ, আমরা সেটা মিস করলাম। তারপরে কোরবানির ঈদ আমরা মিস করলাম। তো এই বছর টু বি অনেস্ট, আইসক্রিম বিজনেস, আই বিলিভ দ্যাট এন্টায়ার আইসক্রিম ইন্ডাস্ট্রি ইজ স্ট্রাগলিং। এটা নট অনলি এগুলো, আমরা ছাড়া সবাই আমরা আইসক্রিম বিজনেস আমরা খুব স্ট্রাগল করছি, বিকজ আইসক্রিমের একটা নাম্বার অফ কনজাম্পশন হয় অন স্ট্রিট, রাস্তায় হয়, এবং রাস্তায় কনজাম্পশনটা হওয়ার জন্য যেহেতু স্কুল কলেজগুলি বন্ধ, বাচ্চারাও ঘর থেকে বের হচ্ছে না। সো ন্যাচারালি যে জিনিসটা হয় যে যেহেতু তারা ঘরের ভিতরে, সো ঘরের ভিতরে বেসিক নেসেসিটির বাইরে আইসক্রিম যেহেতু একটা বেসিক নেসেসিটি প্রোডাক্ট না, এটা চাল ডালের মতো একটা প্রোডাক্ট না। সো আলটিমেটলি উই হ্যাভ স্ট্রাগলড আ লট, এবং এই বছরটা আমরা স্ট্রাগলিং এর ভিতর দিয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে ভবিষ্যৎটাকে আসলে কিভাবে দেখছেন? সামনে আপনি বলছেন যে অফ সিজন, তারপরে করোনার মধ্যে এই পরিস্থিতি, সবকিছু মিলিয়ে এর গ্রোথ আসলে কেমন প্রত্যাশা করছেন ভবিষ্যতে সামনের দিকে? এই বছর তো গ্রোথ হবে না বিজনেসে, এই বছর যে এক্সট্রিমলি ডিগ্রোথে আমরা বিজনেসটাকে রোল আউট করতে হচ্ছে। ইটস অল অ্যাবাউট সার্ভাইভাল, ইটস অল অ্যাবাউট যে আমরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করছি। বিকজ এই বছর বিজনেস, অনেকেই বলেছে এই বছর বেঁচে থাকাই হচ্ছে বড় গ্রোথ, আর সেই বেঁচে থাকার জন্য আমরা কাজ করছি। বাট আই বিলিভ দ্যাট কান্ট্রি এগেইন, আমাদের দেশের যে ওভারঅল স্ট্যাটাস, আলহামদুলিল্লাহ ইটস গ্রাজুয়ালি চেঞ্জিং। মানুষজন কর্মমুখী হচ্ছে, এবং মানুষজন আসলে ঘরে থাকার মতো অবস্থা নাইও ইনফ্যাক্ট, বিকজ এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা আমি মনে করি ব্যক্তিগতভাবে ওনার একটা বিচক্ষণ সিদ্ধান্ত, যে যদি বাংলাদেশকে পুরোপুরি লকডাউন করে দিত, তাতে করে আমাদের অনেক ইকোনমি এন্ড আদার সেক্টরস কুড হ্যাভ স্ট্রাগল। তো ওই জায়গাটা থেকে আসলে এখন যদি আস্তে আস্তে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই ঘর থেকে বের হতে হবে, এবং আমাদেরকে যেগুলি নিয়ম কানুনগুলি আছে সেই নিয়ম কানুনের ভিতরেই আমাদেরকে আসলে কাজ বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেই জায়গায় আমাদেরকে ব্যাক করতে হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বাস্তবতা। এই বছর ব্যবসা কি হবে সেটা এখনো প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। তো অ্যাগেইন উই আর প্ল্যানিং ফর দ্য নেক্সট ইয়ার। হোপফুলি যদি আগামী বছর এই ধরনের সিচুয়েশন আমাদেরকে ফেস করতে না, আমরা আশাবাদী যে এই বছরের ভিতরে কোভিড পৃথিবী থেকে বিদায় নেবে, অথবা না নিলেও একটা সহনীয় মাত্রায় থাকবে। সেই সহনীয় মাত্রায় যদি থাকে, এবং আগামী বছরের জন্য আমরা বেসিক্যালি উই আর ট্রাইং টু ট্যাপ দ্য মার্কেট, অ্যান্ড অল থ্রু উই আর টেকিং দ্য প্রিপারেশন ফর দ্য নেক্সট ইয়ার। আমরা সেটাই প্রত্যাশা করছি। তো একটু জানতে চাইবো যে এই সেক্টরের জন্য সরকারের কাছে কোনো প্রত্যাশা থাকবে কিনা? সরকারের কাছে তো আসলে সবারই কম বেশি প্রত্যাশা থাকে। প্রণোদনা ঘোষণা করেছিল প্রায় 19টির মধ্যে, সেখান থেকে আসলে আমরা সেই প্রণোদনা প্যাকেজের ভিতরে নাই। সরকার আসলে কিছু সেক্টরকে সিলেক্ট করেছেন, সেগুলি এসএমই সেক্টর আছে, সেগুলির ভিতরে আপনার মনে করেন গার্মেন্টস সেক্টর আছে, আরো কিছু কিছু সেক্টরকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। বাট আমরা এজ এ হোল এই আইসক্রিম ইন্ডাস্ট্রি বাই ডিফল্ট উই আর আউট অফ অল দ্য ফিটনেস। আমাদের ডিউটি হাই, প্রণোদনা তো পরের কথা। এটা আসলে অ্যাগেইন আমি আসলে এই ব্যাপারে সরকারকে ব্লেমও করতে চাই না, বিকজ
গভর্নমেন্ট হ্যাজ দেয়ার অল আউট প্রায়োরিটি, তাদের তো আসলে ডিফারেন্ট প্রায়োরিটি থাকে, ওই প্রায়োরিটি বেসিসে তারা কাজ করেছেন। বাট এগেন আইসক্রিম শিল্পটাও কিন্তু অনেক বড়, এবং এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসলে অনেকটা অভাগার মতো আছি। উই আর ট্রাইং টু সার্ভাইভ, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স ডাউন দ্য লাইন। এবং এটা এই বছর যতটুকু স্ট্রাগল বা সার্ভাইভ করা যায়, দ্যাট ইজ অল অ্যাবাউট। যদি তকদিরে থাকে, যদি মার্কেট সিনারি চেঞ্জ হয়, হোপফুলি the industry will come back next year with a very very good way. অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা মানব সম্পদ নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের আইসক্রিম ও ডেয়ারি খাত নিয়ে কথা বলছিলাম ইগলু গ্রুপের সিইও জিএম কামরুল হাসানের সঙ্গে। আবার ফিসিস আলোচনায় জনাব কামরুল হাসান, আমরা বিরতির আগে আইসক্রিম সেক্টর নিয়ে কথা বলছিলাম। এখন একটু জানতে চাই যে আমরা জানি যে করোনার প্রভাবে অনেকেই আসলে কর্মহীন হচ্ছে, আমরা জানি যে অনেক প্রবাসীরা দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। তো তাদের জন্য আসলে কি করা যেতে পারে, তাদের কর্মসংস্থানের জন্য আসলে কি করা যেতে পারে, কি মনে করছেন? You see, it's a very difficult question. আপনি যে কোশ্চেনটা করেছেন, আসলে বাস্তবতাটা কিন্তু খুব ডিফারেন্ট। বাস্তবতাটা হচ্ছে যে এই কোভিড সিচুয়েশনে যেহেতু মোস্ট অফ দ্য বিজনেস ইজ স্ট্রাগলিং আদার দেন ফিউ অফ দ্যাট। যেমন আপনার মনে করেন টেলকো ইজ ডুইং ফ্যান্টাস্টিক বিজনেস, তারপরে যদি ধরেন চাল ডাল আটা খুব ভালো ব্যবসা করছে। আমরা হেলথ হাইজিন যদি দেখি, যেগুলি মনে করেন যে সমস্ত ব্র্যান্ড আছে, দে আর ডুইং ভেরি গুড বিজনেস, বিকজ আমরা তো আগে কখনো হাত ধোয়ার প্র্যাকটিস ছিল না। সো এখন ধরেন দেয়ার আর বিগ কোম্পানিজ যারা অনেকদিন ট্রাই করেছে মানুষকে হাত ধোয়ার প্র্যাকটিস করাতে, তারা কিন্তু পারে নাই। বাট কোভিড হ্যাজ মেড আস ডিফারেন্ট সিনারি টু লার্ন সামথিং, যে আমরা আসলে কিভাবে হেলথ হাইজিন গুলি মেনটেন করতে হয়, এবং ফরচুনেটলি তাদের জন্য বিজনেস খুব ভালো হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর স্ট্রাগলিং, এবং এই স্ট্রাগলিং সিচুয়েশনে হোয়াট হ্যাপেন্স, যেটা প্রথমত যে কাজটা করে আমাদের ম্যাক্সিমাম এন্টারপ্রেনার যারা আছেন, ম্যাক্সিমাম যারা মালিক পক্ষ আছেন অথবা যারা বিজনেসকে রোল আউট করেন, তারা হয় যে জিনিসটা করে দুইটা কাজ করেন। একটা হচ্ছে যে জব কার্টেল করেন, অর্থাৎ তারা আসলে অপারেশন কস্ট কমাইতে চায়, এবং যেহেতু বিজনেস নাই, তো প্রথম ধাক্কাটা আসে হচ্ছে যে লোক কত কমানো যায়। তো এটা একটা বিশাল ইস্যু। এটা আমাদের দেশের, আমি যতটুকু জানি, যেহেতু আমি বাংলাদেশ কর্পোরেট ফোরামের প্রেসিডেন্ট, তো কর্পোরেট ফোরাম থেকে আমরা জানি যে এখানে অনেকেরই জব চলে যাচ্ছে, অনেকের জব কার্টেল করা হচ্ছে, অনেকেরই বেতন দেওয়া হচ্ছে না। দেয়ার আর সো মেনি ইস্যুস রাইট নাও। এটা হলো একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে এই সিচুয়েশনের ভিতরে আরেকটা জিনিস, যারা ইউথ আছে, যারা আসলে তরুণ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বা আমরা যারা জব মার্কেটে বা এই প্রফেশনাল লাইফে বা কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করছি, তারা কি নিজকে তৈরি করেছি কিনা, তারা কি পুরোপুরি ডিড ইউ রিয়েলি কনভার্ট আওয়ারসেলফ, আমরা কি নিজকে একটা অ্যাসেটে কনভার্ট করেছি কিনা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যে এট দ্য এন্ড অফ দ্য ডে যে এমপ্লয়ার মাস্ট রিটেন দ্য পারসন, কাদেরকে রিটেন করবে, যারা আসলে কোম্পানির জন্য ভ্যালুয়েবল, যারা আসলে কোম্পানির জন্য অ্যাসেট। তো আমি যদি নিজকে পুরোপুরি একটা থ্রু আউট অ্যাসেটে কনভার্ট করতে না পারি, আমার যদি স্কিল ডেভেলপ না থাকে, আমি যদি পুরোপুরি কর্মক্ষেত্রে পারফর্ম করতে না পারি, তাতে করে কিন্তু এমপ্লয়ার উইল থিঙ্ক যে আমার কোম্পানিতে যদি ফর এক্সাম্পল 1000 লোক থাকে, তাহলে আমি চিন্তা ভাবনা করবো হাউ আই ক্যান রিডিউস দ্য কস্ট। এখন এটা আমার কথা বলছি না, ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলছি। যখন সে রিডাকশন অফ কস্টের চিন্তা ভাবনা করবে, তখন সে আসলে কাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে, যে আসলে লেস প্রোডাক্টিভ, যে আসলে কম্পারেটিভলি তাকে ছাড়া সাস্টেইন করা সম্ভব। তো এই জিনিসটা হচ্ছে যে সাস্টেইনেবল ইস্যুর ক্ষেত্রে the people who are working right now, তাদের কিন্তু এটা ওয়েক আপ কল এই জন্যে যে তারা যদি নিজকে পুরোপুরি অ্যাসেটে কনভার্ট করতে পারে, তারা যদি পুরোপুরি নিজকে তৈরি রাখতে পারতো, তখন কিন্তু এমপ্লয়ার দুইবার চিন্তা করতো যে এই লোকটারে কিন্তু আমার 2 দিন পরে দরকার পড়বে। তো এখন যদি নিজেকে অদরকারি হিসাবে যদি নিজে থাকে, তো অলওয়েজ পিপল নেভার ওয়ান্টস টু কিপ দ্য লায়াবিলিটি। তো আমি এজ এ ইন্ডাস্ট্রিতে, জব মার্কেটে আমি নিজকে পুরোপুরি প্রমাণ করতে পেরেছি কিনা যে আই এম রাইট স্কিলফুল পারসন। আমি একটু তরুণদের উদ্দেশ্যে, যারা ইয়াং প্রফেশনাল আছেন, তাদেরকে বিনয়ের সাথে একটা উপদেশ দিতে চাই। ডোন্ট গেট মি রং, আই এম নট ডেয়ার টু গিভ দ্য অ্যাডভাইস, বাট আই এম ট্রাইং টু মেক দ্য সিম্পল কমিউনিকেশন টু দ্যাম, যে প্লিজ try to evolve yourself, try to convert yourself as an asset.
ট্রাই টু কনভার্ট ইউর নলেজ ইনটু দ্য স্কিল। নিজের নলেজটাকে স্কিলে কনভার্ট করেন। যদি নলেজটাকে স্কিলে কনভার্ট করতে পারেন, তাহলে এমপ্লয়ার মাস্ট হ্যাভ থিঙ্ক অ্যাবাউট ইউ। যারা সিনিয়র আছে তাকে আপনাকে চিন্তা করতে বাধ্য হবে, মাথায় রাখতে হবে, নোবডি ওয়ান্টস টু কিপ দ্য আগাছাড়, লায়াবিলিটিস কেউ রাখবে না। তো এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে কম্পিটিটিভ জমানা। এই কম্পিটিটিভ জমানার ভিতরে যে নিজকে পুরোপুরি রিফর্ম করতে পারবে, তৈরি করতে পারবে। একটা কথা শুধু বলতে চাই, আমার যেমন চাকরির দরকার, এমপ্লয়ারে কিন্তু কর্মচারী ছাড়া থাকতে পারবে না। সো ইফ দ্য এমপ্লয়ার ক্যান সাস্টেইন অ্যালোন, তাহলে কিন্তু পৃথিবীতে এমপ্লয়াররাই থাকতো। সো এমপ্লয়াররাও এমপ্লয়িকে নিয়েই বসবাস করতে হবে। এখন আমি কি রাইটফুলি স্কিলফুলি পারসন কিনা, সো এমপ্লয়ার উইল সেকেন্ড থট বিফোর ডিসকার্ডিং মি অর বিফোর কার্টেলিং মি। তো এই অবস্থায় আসলে ওভারঅল জব মার্কেটটা আসলে কোন দিকে যেতে পারে, বিশেষ করে জব সিকার যারা আছেন তাদের আসলে কোন কোন সেক্টর আসলে যাওয়া উচিত, কিভাবে দেখছেন আপনি, কি মনে করছেন? ইউ সি জব মার্কেট উইল কাম ব্যাক। এখন একটা ক্রাইসিসের ভিতরে আছে, ইট ইজ ট্রু। আমি যেটা বলছিলাম, হুএভার ডুইং দ্য বিজনেস, তার তো ব্যবসা করতে হবে। এখন ব্যবসা যখন করতে হবে, এটা যে ব্যবসায় করে, আমি আইসক্রিম বিজনেস করি আর আপনি টেলিভিশন বিজনেস করেন, আপনি যে ব্যবসায় করেন আপনাকে কিন্তু ব্যবসা রোল আউট করতে হবে। ব্যবসা রোল আউট করতে হলে ইউ ক্যানট সিম্পলি মুভ উইদাউট দ্য পিপল, বিকজ পিপল চেঞ্জেস দ্য বিজনেস, পিপল ব্রিংস দ্য বিজনেস। তো আপনি যে বিজনেসে, প্রত্যেকটা বিজনেস আমার মনে হয় যে কোভিড উত্তর সিচুয়েশনে every organization will be more aggressive, every organization will try to bring the result faster. So to bring the result faster back, what they will do, they will work more, they will try to develop themselves, and they will try to, you know, তারা আগের চাইতে আরো বেশি কাজ করবে, তারা আগের চাইতে আরো বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। এন্ড এই এফোর্টটা আসলে কারা দিবে? irrespective of every organization, irrespective of every company, সমস্ত অর্গানাইজেশন will give the effort, and effort দেওয়ার জন্য তো লোক তো লাগবে। সো আমার মনে হয় যে যারা জব মার্কেট নিয়ে খুব বেশি চিন্তিত, তাদেরকে চিন্তা করার কিছু কারণ নাই, রেদার দে শুড গ্রো। তারা কি 4টা মাস নিজের সময়টাকে নষ্ট করছে কিনা, এক্সকিউজ মি, অথবা তারা নিজকে তৈরি করেছে কিনা। যদি পুরোপুরি নিজকে তৈরি করতে পারে, জব মার্কেট মাস্ট কাম ব্যাক, এটা আসবেই। এবং আসার সাথে সাথে আমি সেই জায়গাটাকে অকুপাই করতে পারি কিনা, ওই স্পেসটাকে আমি গ্যাপটাকে মিট আপ করতে পারি কিনা, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ। সেটাই আপনি বলছেন যে জব সিকারদের নিজেদের তৈরি করার ব্যাপারটা বলছেন, তো তারা কিভাবে আসলে নিজেদেরকে তৈরি করবে, সেই সাথে এটাও জানতে চাই যে উদ্যোক্তাদের আসলে কি করণীয়, উদ্যোক্তারা কিভাবে আসলে তারা উদ্যোক্তা হয়ে উঠবে। ইউ সি, উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি বলেন, আপনি দুইটা কোশ্চেন করেছেন, একটা হচ্ছে জব মার্কেটে যারা কাজ করবে তারা নিজেকে কিভাবে করে তুলবে। আর তৈরি করার জন্য এখন কিন্তু খুব সোজা এই সেন্সে, একটা হচ্ছে কম্পিটিশন ইজ হাই, আর একটা সোজা হচ্ছে যে আজকে যারা এই আলোচনাটা শুনছে, আমরা যখন প্রফেশন স্টার্ট করেছি তাদের পক্ষে কি এই আলোচনা শোনার সম্ভাবনা ছিল কিনা, আমরা কিভাবে তৈরি করেছি। আজকে টেলিভিশনের মাধ্যমে আপনি কথা বলছেন বিদায় 10টা মানুষ অথবা যারা একটু শুনছে কিছু না কিছু টিপস পাচ্ছে, রাইট? সো টিপস ইজ মোর অ্যাভেলেবল রাইট নাও। There are so many ways. There is Google, there is a LinkedIn. There are so many ways to develop. আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমাদের একটা ওভারঅল মাইন্ডসেট আছে ইউথদের ক্ষেত্রে। আমি বলতে চাই যে নিজকে তৈরি করার জন্য সে কখনো কাজ করতে চায় না, সে মনে করে এভরিথিং ইজ গ্র্যান্টেড। তো দেখেন, পারহ্যাপস হি স্পেন্ডিং একটা কফি খাওয়ার জন্য 200 টাকা খরচ করতেছে, অথবা দেখা যাচ্ছে যে একটা মোবাইলের আপনার ডেটা ঢুকানোর জন্য সে হয়তো 500 টাকা খরচ করতেছে। বাট তাকে যদি বলা হয় যে তুমি আসলে একটা কোর্সে জয়েন করো টু লার্ন সামথিং, টু ইনভেস্ট সাম মানি, দে আর লেস ইন্টারেস্টেড, বিকজ ওই জায়গাটা মনে করে যে আননেসেসারি টাকা খরচ করতেছে। তো এখন জিনিসটা হচ্ছে যে লার্নিং ইজ মোর ইজিয়ার রাইট নাও, যদি আপনার ইন্টেনশন থাকে। There are so many ways to learn. You can read the books, you can talk to the people, you can connect the different persons, you can see too many things. এবং এই নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু আপনি একটা লার্নিং কার্ভ ক্রিয়েট করতে পারেন। তো এটা কিন্তু আমরা যখন কর্মক্ষেত্রে জয়েন করেছি এটা কিন্তু সুযোগ ছিল না। বাট এখন এই পৃথিবী হ্যাজ বিন হাতের মুঠোয়, কিন্তু আপনার পৃথিবী, এই পৃথিবী যখন আপনার হাতের মুঠোয়, তখন পৃথিবীর সমস্ত নলেজ গুলিও কিন্তু আপনার হাতে। সেই নলেজ গুলি আপনি কাজে লাগাচ্ছেন কিনা, সেগুলিকে আপনি এক্সপিডাইট করছেন কিনা, সেগুলি আপনি ইভলভ করছেন কিনা, সেগুলি আপনি গ্রুম করছেন কিনা, সেগুলি আপনি টেক আউট গুলি আপনি নিচ্ছেন কিনা, এটা হলো একটা জিনিস। আর যেটা বললেন যে উদ্যোক্তা যারা আছেন, মার্কেট ইজ গোয়িং টু বি কম্পিটিটিভ রাইট নাও। সো আপনি কি যদি ভ্যালু ইনোভেটেড না হন, আপনি যদি সাধারণ চিন্তা ভাবনায় যদি কাজ করেন, এখন অনেকেই বলে যে একটা সময় লুঙ্গি পরা মানুষজন, ডোন্ট পার্ডন মি, যে ফর এক্সাম্পল কারোর শিক্ষা ছিল না, সে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে, এইগুলি এক সময় হয়েছে। বাট দ্য পৃথিবী কিন্তু আস্তে আস্তে পরিবর্তনশীল। এখন দ্য পিপুল হু হ্যাজ দ্য নলেজ, হু হ্যাজ দ্য ট্যালেন্ট, হু ইজ স্মার্টার,
they will grow, whoever doing the business. So entrepreneurship করতে হলে আপনাকে আইডিয়া, ইনোভেশনস এন্ড থট প্রসেসের ভিতরে they have to make something different compared to others. Number one. আরেকটা কথা বলতে চাই, যারা উদ্যোক্তা হতে চান, they need to see the big dream. বাট বড় স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, ভাগ করে ছোট ছোট রুটে ভাগ করতে হবে। এই ছোট ছোট রুটগুলি সে অ্যাচিভ করতে পারলে দেন সামওয়ান ক্যান কনভার্ট এ বিগ রোড। সেটা আমরা প্রত্যাশা করছি। একদম শেষের দিকে ছোট করে একটু জানতে চাই যে আমাদের তরুণ জনশক্তির সংখ্যা কিন্তু এখন অনেক বেশি এই মুহূর্তে, তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে আমরা বলি সেটাকে আসলে কিভাবে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরিতে আসলে সরকারের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করছেন? এটা তো সরকার তো একলা করে সবকিছু করতে পারবে না ভাইয়া, এটা আমাদেরকে সবাইকে সমন্বিত ভাবেই করতে হবে। হ্যাঁ, বাট আমরা যে কথা বলছেন, রাইটফুলি ইউ আস্ক দ্য কোয়েশ্চেন। আমাদের বাংলাদেশ হচ্ছে মিলেনিয়াম কান্ট্রি, আমাদের বাংলাদেশের তরুণের পার্সেন্টেজ সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং 2030 সালের ভিতরে এই দেশটা 2041 সালের ভিতরে আমরা একটা উন্নত দেশে কনভার্ট হওয়ার চিন্তা ভাবনা করছি, স্বপ্ন দেখছি, এবং 2030 সালের ভিতরে অ্যাভারেজ 55% পিপল উইল বি মিডল ক্লাস। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাট এই যে উন্নত দেশ যখন আপনি হবেন, তখন উন্নত পিপল ছাড়া তো একটা উন্নত দেশ হইতে পারবে না। সো ইট ইজ নট এন ইস্যু যে নাম্বার অফ পিপল, 180 মিলিয়ন পিপল, প্রায় 17-18 কোটি মানুষ আছে। 17-18 কোটি মানুষের ভিতরে আমাদের এই ট্যালেন্ট, বাংলাদেশের ট্যালেন্ট ইজ ফ্যান্টাস্টিক, বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী। বাট দ্য থিং ইজ দ্যাট আমাদের একটা সমন্বিত উদ্যোগের অভাবে আমাদের নিয়ার বাই কান্ট্রি, ফর এক্সাম্পল ইন্ডিয়া, ফর এক্সাম্পল শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে প্রতি বছর কর্মক্ষেত্রে থেকে ক্লোজ টু $1 বিলিয়ন নিয়ে চলে যাচ্ছে। বাট আমার দেশের রিসোর্স গুলি কিন্তু আমরা প্রপারলি কাজে লাগাতে পারছি না। আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমাদের ট্যালেন্ট গুলি, আমাদের তরুণদেরকে ডেভেলপমেন্টের জন্য এই যে স্কিল তৈরি করার, যে কারিগর তৈরি করার যে কাজটা, এই কাজটা মনে হয় করা উচিত, 1 নম্বর। 2 নম্বর জিনিসটা হচ্ছে, দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করব। আর শিক্ষা ব্যবস্থা যদি দেখেন, একটা ছেলে বিবিএ করছে 4 বছর, বিবিএ করার পর হি ইজ ক্লেমিং দ্যাট অর শি ইজ ক্লেমিং আই এম ফ্রেশ। বাট আমাদের শিক্ষা ব্যবস্থা, এই 4 বছরের শিক্ষা ব্যবস্থার কথা যদি দেখেন, সে থিওরি পড়ে সে কর্মক্ষেত্রে যাচ্ছে, এই থিওরির সাথে বাস্তবতার কোনো মিল নাই। থিওরি ইজ নিডেড বাট ইট ইজ নট অল অ্যাবাউট। সো হোয়াট দে ক্যান ডু, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় যারা পড়ান, তাদেরকেও চিন্তা করার সময় আসছে। 3 বছর থিওরি, 1 বছর ইন্টার্নশিপ, 3 বছর পড়াশোনা, 1 বছর প্র্যাকটিক্যাল লার্নিং। এই পরিবর্তনটা যদি শিক্ষা ব্যবস্থায় করতে পারে, I think everyone can contribute from the first day once they are joining. আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যেটা কথা আমরা বলছি, সেটাকে কাজে লেগে আমরা অনেক দূর এগিয়ে যাবো, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, 21 টেলিভিশনকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ দেশের আইসক্রিম ও ডেইরি খাত এবং মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন ইগলু গ্রুপের সিইও GM কামরুল হাসান। দর্শক, এবার নিচ্ছে আরো একটি বিরতি। বেলা 2টা 30 মিনিট আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।